বর্তমানে আমরা এমন একটা রাজবাড়িতে এসেছি যেটা নওগাঁ জেলায় অবস্থিত, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই রাজবাড়িটা সেই মোগল আমলে তৈরি করা হয়েছিল এবং সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে এই বলিহার রাজা জায়গির লাভ করেছিলেন। সেটা ভাবতেই আমার কেমন যেন গা শিউরে উঠছে। জনশ্রুতি রয়েছে যে মোগল সম্রাট আকবরের সময় মানসিংহ এখানে এসেছিলেন। কারণটা বলিহার রাজবাড়ির যেসব রাজা ছিলেন তারা সকলেই কিন্তু উচ্চ শিক্ষিত ছিলেন। এর মধ্যে বিখ্যাত ছিলেন রায় বাহাদুর। তিনি তৎকালীন সময় ব্রিটেনে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করেছিলেন এবং তিনি এই এলাকার প্রভূত উন্নয়ন সাধন করেছিলেন। এক সময় অনেক শান শওকতে ভরা ছিল এই জমিদার বাড়ি, কিন্তু সব কিছুরই একটা শেষ রয়েছে। হলো মূলত রাজরাজেশ্বরী মন্দির। চারিদিকে পুরাটাই দেবালয়। এখানে জগন্নাথ মন্দির, মনসা মন্দির, ত্রিনাথ মন্দির, গণেশ মন্দির সবই এই মন্দিরের মধ্যে বিরাজমান রয়েছে। আপনাদের বিশ্বাস অনুযায়ী যত দেবতা রয়েছে সবার মূর্তি এখানে রয়েছে নাকি? আজকে আমরা এমন একটা রাজবাড়িতে এসেছি যেটা ছিল জৌলসে পূর্ণ, আর যেই রাজবাড়িটি একেবারে মোগল আমল থেকে এই বাংলার বুকে রাজত্ব করেছে। কিন্তু আজকে কিভাবে এই জায়গাটা পরিত্যক্ত হলো আর বর্তমানে এর চাকচিক্যময় মন্দিরেরই বাকি অবস্থা, সেই গল্প নিয়েই থাকছে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ দুপুর বন্ধুরা, গত পর্বে আমরা আপনাদেরকে নওগাঁর 108 কক্ষ বিশিষ্ট মাটির বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছি, আর আজকের পর্বে আমরা এখান থেকে চলে যাব সরাসরি একটা রাজবাড়িতে। আবার আমরা গ্রামের রাস্তা ধরে এখন আবার ছুটে চলছি সেই বলিহার রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। আর এদিকের মানুষজন বেশিরভাগই কিন্তু কৃষি কাজ করে, ধান, অন্যান্য বিভিন্ন টাইপের ফসল, এছাড়াও তাদের গবাদি পশুও রয়েছে প্রচুর পরিমাণের, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি নানা রকমের কৃষি ভিত্তিক প্রজেক্ট রয়েছে। এক কথায় বলতে গেলে কৃষি পরিবার, ছোট পরিবার, সুখী পরিবার। এখান থেকে আমাদেরকে আবার মেইন রাস্তায় উঠতে হবে সেই রাজশাহী নওগাঁ হাইওয়েতে। তারপরে আবার কিছুটা নওগাঁর দিকে গিয়ে হাতের ডান দিকের রাস্তা ধরে আমাদের ঢুকতে হবে ওই নহাটা নামক পয়েন্ট দিয়ে। তবে আপনারা যদি সরাসরি নওগাঁ থেকে বলিহার রাজবাড়ি দেখার জন্য আসেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব কম খরচে চলে আসতে পারবেন। চাইলে রিজার্ভ সিএনজি নিয়ে আসতে পারেন বা অটো নিয়ে আসতে পারেন। আর যদি আপনারা জনপ্রতি ভাড়ায় আসেন, সেক্ষেত্রে বলিহার পর্যন্ত আপনাদের 30 টাকা ভাড়া পড়বে। দেখতে দেখতে আমরা কিন্তু আবার মেইন রাস্তায় চলে এসেছি নওগাঁ রাজশাহী হাইওয়েতে। এখান থেকে আমরা নোয়াহাটা পর্যন্ত যাব না, তার আগে একটা শর্টকাট রোড রয়েছে, ওই দিক দিয়ে ঢুকে যাব। তাহলে আমাদের যেতে অনেকটা কম সময় লাগবে। আর দুপুরবেলা এদিকের রাস্তা অনেকটা ফাঁকাই থাকে, গাড়ি ঘোড়ার তেমন একটা চাপ নেই। হাতে গোনা একটা দুইটা বাইক আর অটো চলাচল করছে আর কি। দেখতে আমরা কিন্তু এখানকার কদমতলী নামক জায়গায় চলে এসেছি। এই দিক দিয়ে বলিহার পর্যন্ত একটা শর্টকাট রোড রয়েছে, আমরা ওই রাস্তায় এখন ঢুকে যাব। আমরা এখন এই শর্টকাট গ্রামের রাস্তা ধরে সরাসরি বলিহার রাজবাড়ি চলে যাব। একসময় এই বলিহারের রাজা এখানকার খুবই প্রতাপশালী ব্যক্তি ছিলেন এবং তার রয়েছে একটা রহস্যময় ইতিহাস। সেই ইতিহাসটা আমরা ওই রাজবাড়িতে গিয়েই জানবো ইনশাআল্লাহ। বর্তমানে এই রাজবাড়িটি মহাদেবপুর উপজেলার একটা গ্রামের ভেতরে পড়েছে, আর এই কারণে আমরা গ্রামের রাস্তা ধরে এখন ছুটে চলছি। আর বেশ অল্প কিছুক্ষণের ভেতরেই আমরা কিন্তু বলিহার রাজবাড়িতে পৌঁছেও গেলাম। আর দেখতে দেখতে আমরা কিন্তু বলিহার রাজবাড়িতে চলে এসেছি। এটাই হচ্ছে সেই বিখ্যাত বলিহার রাজবাড়ি। সামনে অনেকগুলো দোকানপাট রয়েছে। খুব বেশি একটা সময় লাগলো না, মোটামুটি 20 মিনিটের ভেতর আমরা চলে এলাম। এই বলিহার রাজবাড়ির এই দিকে এখানে একটা বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় রয়েছে, এটাও মূলত রাজবাড়ির একটা অংশ ছিল। আর এই পাশে মূল রাজবাড়ির অংশ ছিল। এগুলো কিন্তু রাজবাড়ির অংশ, ভাঙাচোরা সেই রাজবাড়ি। সেই পুরনো আমলের কিছু দেয়াল আজও কিন্তু অবশিষ্ট রয়েছে। আমরা কিন্তু সেই রাজবাড়ির পুরনো রাস্তা ধরে এখন হেঁটে চলছি, আর বলিহার রাজবাড়ির গোপন রহস্য উন্মোচনের চেষ্টা করছি। আর এই পাশে কিন্তু আর একটা মন্দির রয়েছে, সেটা আপনাদেরকে একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি। রাজবাড়িতে যাওয়ার আগে চমৎকার একটা বাগান রয়েছে এবং সামনে সুন্দর মেহগনি গাছ লাগানো রয়েছে। এগুলো কিন্তু বর্তমান সময়ে সরকারিভাবে লাগানো হয়েছে। মূলত এই জায়গাটা এখন বর্তমানে সরকারের। আর আগের চেয়ে কিন্তু এই রাজবাড়িটা অনেকটা পরিপাটি করা হয়েছে। বর্তমানে আমরা এমন একটা রাজবাড়িতে এসেছি যেটা নওগাঁ জেলায় অবস্থিত, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই রাজবাড়িটা সেই মোগল আমলে তৈরি করা হয়েছিল
এবং সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে এই বলিহার রাজা জায়গির লাভ করেছিলেন। সেটা ভাবতেই আমার কেমন যেন গা শিউরে উঠছে। সত্যি অবাক করা একটা বিষয়, কারণ এত আগে এই জায়গাটা জায়গির লাভ করেছিল এবং এখানে একটা বিশাল রাজত্ব প্রতিষ্ঠিত ছিল। আজকে বর্তমানে এখানে কিন্তু সেই আদি ঐতিহ্যের কিছুই নেই। সেই রাজকীয় রাজপ্রাসাদ এবং রাজ্যের যে সরগরম একটা পরিবেশ তার কিছুই নেই, কিন্তু পড়ে রয়েছে এই রাজবাড়িটি, যেটা শুনশান নীরবতায় স্তব্ধ, অনেকটা ভুতুরে পরিবেশ। চলুন এই জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাসটা আমরা জেনে নিই। সামনে চমৎকার বসার জায়গা ছিল, মাঝখানে একটা টি টেবিলের মতো ছিল, আর এই বসার বেঞ্চগুলো কিন্তু বর্তমানে ভেঙে গিয়েছে। সময়ের পরিবর্তনে সব কিছুই ধ্বংস হয়ে যায়, আর থেকে যায় শুধুই স্মৃতি। রাজবাড়ির সিঁড়িটাও কিন্তু খুবই চমৎকার, আর পুরো বাড়িটা কিন্তু ইন্দো ইউরোপীয় নকশায় তৈরি করা হয়েছে। আর এই পাশে একটা ওয়াচ কক্ষ রয়েছে, মূলত এখানে গার্ডরা থাকতো এক সময়। বাইরে আবার বসার বেঞ্চ রয়েছে, আর এই জানলা দরজাগুলো কিন্তু সেই আমলের, যদিও বেশিরভাগ দরজা জানলা কিন্তু খুলে নেওয়া হয়েছে, কিন্তু দেখেন সেই আমলের লোহা কাঠের দরজা আজও টিকে রয়েছে। তবে দেয়ালগুলো কিন্তু ভাঙা জায়গায় জায়গায় এবং খুবই ঝুঁকিপূর্ণ। পুরনো আয়রন স্ট্রাকচার দিয়ে বিল্ডিংটা তৈরি করা, দেয়ালের ভিতরে কুলিঙ্গি তৈরি করা রয়েছে। আর বাড়ির ভেতরের দেয়ালগুলো কিন্তু খুবই চওড়া, 1 হাত চওড়া হবে, অর্থাৎ 20 ফিট পুরো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কারুকাজের কিছু অংশ এখনও অবিকৃত রয়েছে। চীনামাটির ভাঙা টুকরো দিয়ে কারুকাজ করা ফ্লোর, পুরো বাড়িটা এরকম ভাঙা টুকরো দিয়ে তৈরি করা ছিল। বর্তমানে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু সংস্কারের অভাবে ধ্বংস হয়ে গিয়েছে। শুধু এই সামনের ফ্রন্ট এই জায়গাটা রয়েছে, এর সামনে চমৎকার পিলার। খামের ভেতরের কারুকাজগুলো কিন্তু খুবই চমৎকার ছিল, যদিও বেশিরভাগ সংস্কারের অভাবে ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু দেখেন কত নিপুণ হাতে কারুকাজ করা এগুলো। আর ছাদে কিন্তু সেই আয়রন স্ট্রাকচার দিয়ে তৈরি করা, যদিও খসে খসে পড়ছে। এখানে একটা কক্ষ রয়েছে, সেন্ট্রাল কক্ষ। বর্তমানে এই জায়গাটা মোটামুটি সংস্কার করা হয়েছে, আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। ছাদটা খুবই সুন্দর। এদিক দিয়ে হচ্ছে রাজবাড়ির ভেতরে যাওয়ার রাস্তা, কিন্তু বর্তমানে এটা কিন্তু বন্ধ করা রয়েছে। সাধারণত বিকেলে খুলে দেওয়া হয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকজন বিকেলবেলায় এই জায়গাটা খুলে দেয়। আগে ভেতরে কিন্তু জঙ্গলের মতো পরিবেশ ছিল, এখন বর্তমানে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডার থেকে, যার কারণে পরিবেশ অনেকটা সুন্দর হয়েছে। কিন্তু ভাঙাচুরা বিল্ডিংয়ের সমস্ত সংস্কার কিন্তু হয়নি। আশা রাখা যায় যে অদূর ভবিষ্যতে এগুলো হবে ইনশাল্লাহ। অবশেষে এখানকার প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এসেছে এবং ওনারা অনুরোধ করার পরে আমাদেরকে এই রাজবাড়িটা খুলে দিল। আমরা এখন ভিতরে কি রয়েছে এটা একটু ঘুরে দেখব। বর্তমানে কিন্তু এই জমিদার বাড়িটা খুবই চমৎকার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, যাতে করে পর্যটক যারা ঘুরতে আসে তারা এখানে এসে একটা চমৎকার পরিবেশ খুঁজে পায়। একটা সময় কিন্তু এখানে গাছপালায় ছেয়ে গিয়েছিল এবং খুবই নোংরা পরিবেশ ছিল, আর বর্তমানে কিন্তু খুবই পরিপাটি রয়েছে এবং অনেকটা চমৎকার পরিবেশ বিরাজ করছে। আগের যুগে যেসব বাড়ি তৈরি করা হতো সেগুলো কিন্তু এরকমের কোর্টইয়ার্ড সিস্টেমে তৈরি করা হতো, অর্থাৎ চারপাশে বাড়ি আর তার মাঝখানে একটা উঠান। এতে করে হতো কি, এই বাড়ির সার্কুলেশন সিস্টেমটা খুব ভালো থাকতো। আবার যেগুলো বড় আকারের প্রাসাদ ছিল সেগুলোতে কিন্তু মাঝখানে ওয়াটার বডিও রাখা হতো, অর্থাৎ পুকুর বা জলাশয় রাখা হতো। এতে করে হতো কি, বাড়ির ভেতরের পরিবেশ অনেকটাই ঠান্ডা থাকতো, কারণ ওই পানি ছুঁয়ে যেসব বাতাস ঘরের ভেতরে প্রবেশ করতো তাতে ঠান্ডার পরিমাণটা বেশি হতো। তবে এই বাড়ির স্পেসটা কম হওয়ার কারণে এখানে শুধুমাত্র একটা কোর্টইয়ার্ডই রাখা হয়েছে। বর্তমানে এগুলো কিন্তু খুবই চমৎকার করে পরিপাটি করা হয়েছে। নমস্কার। ভালো আছেন না? জি ভালো। তো আপনি এখানে কবে থেকে দায়িত্ব পালন করছেন? আমি গভর্নমেন্ট দায়িত্ব পাওয়ার পর 2023 সালে দায়িত্ব পাওয়ার পর তারপর থেকে এটা দেখাশোনা করতেছি। তো এখানে তো অবস্থা খুব খারাপ ছিল, জঙ্গল টঙ্গল ছিল। পরিষ্কারের উদ্যোগটা আসলে কার? আসলে এর উদ্যোক্তা হলো মেন সরকারের কর্মচারী আমরা। আচ্ছা আচ্ছা। দীর্ঘ প্রায় 40-45 বছর এই বাড়িটা নোংরা আবর্জনা জরাজীর্ণ হয়েছিল
সাম্প্রতিক 2023 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করার পর তখন এই রাজবাড়িটা ক্লিন করার দায়িত্ব আমরা পেয়ে যাই। আমরা তারপর থেকে এটা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখভাল এবং সাধারণ দর্শনার্থীদের যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তার মানে এটা ঢোকার কি একটা নির্দিষ্ট টাইম রেখেছেন, যখন আপনারা দায়িত্বরত থাকেন তখনই মানুষজন ঢুকতে দেন, এরকমের ব্যাপার নাকি? আমরা সবসময় চেষ্টা করি খুলে রাখার জন্য। এ সময় বাদবাকি সময় খাওয়া এবং অন্যান্য একটু প্রয়োজনীয় কাজের সময় অন্য টাইমটা আমরা বন্ধ রাখি। তাছাড়া বেশিরভাগ সময় আমরা প্রতিদিনই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা দ্যাট হয়েছে। মিন্স আপনার ওই লাঞ্চ টাইমে যেভাবে ডিপার্টমেন্টের অন্যান্য জায়গা বন্ধ থাকে, ওই লাঞ্চ টাইমে আপনাদের এখানেও বন্ধ থাকে। কিন্তু এখানে তো কোনো টিকিটিং সিস্টেম বা এরকম না, কিছু তো হয় এখনো পর্যন্ত টিকিটের কোনো গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়নি। যখন টিকিট হবে তখন আরও জনবলের প্রয়োজন আছে। এখন আমরা অল্প কয়েকজন আছি, মাত্র 2 জন আছি। 2 জন দিয়ে আমরা গোটা রাজবাড়ি মন্দির সহ গোটা এরিয়াটা এখন দেখভাল করতেছি। যখন আপনার হলো যে টিকিট হবে তখন আরও কর্মচারী প্রয়োজন, জনবল প্রয়োজন, আরও অন্যান্য প্রয়োজনীয় কাজ আছে, সেগুলো করার পর সরকার খুব তাড়াতাড়ি আবার টিকিট করবে। আচ্ছা, এই রাজবাড়ির উপরে ওঠা যায় না ভাই? রাজবাড়ির কিছু কিছু অংশগুলো খুবই বিপজ্জনক, আমরা বর্তমানে উঠতে দিই না। কারণ নিচে দর্শনার্থীরা যাইতে গেলে উপর থেকে দর্শনার্থী যখন চড়ে তখন ইট টিট লোকজনের মাথায় পড়ে, যার জন্য বিপজ্জনক জায়গা। যে জায়গাগুলো হেভি রেস্ট্রিক্টেড সেই জায়গাগুলোতে আমরা দর্শনার্থী অ্যালাউ করি না। আর এমনিও তো বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ, যদি সংস্কার অতি সত্বর না করা হয় সেক্ষেত্রে বোধহয় খুবই বড় একটা ঝুঁকির সম্মুখীন আমরা হবে। গভর্নমেন্টের সঙ্গে কথা বলছি, গভর্নমেন্টও এটা ভিজিট করে গেছেন, এনারা দেখছেন যে এটা খুব তাড়াতাড়ি যদি না করা যায় তাহলে ভবিষ্যতে রাজবাড়িটা ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে তো সহজে করা সম্ভব নয়। তারপরে আমরা সরকারের কাছে আকুল আবেদন করেছি যে স্যার আমাদের যেগুলো প্রয়োজনীয় যেগুলো কাজ সেই কাজগুলো দ্রুত আগালে আমরা হয়তো এই জিনিসটা আবার তাড়াতাড়ি সংরক্ষণ দেখতে পাবো। জনশ্রুতি রয়েছে যে মোগল সম্রাট আকবরের সময় মানসিংহ এখানে এসেছিলেন। কারণটা হচ্ছে উনি 12 ভূঁইয়াদের সাথে যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। আসলে উনি করেননি, মানসিংহ সেনাপতি হিসাবে এসেছিলেন এখানে 12 ভূঁইয়াদেরকে দমন করার জন্য। আর অনুমতিপত্রটা এসেছিল বাদশাহ আকবরের কাছ থেকে। আর তখনকার সময় বলিহারের রাজা কিন্তু মানসিংহকে প্রভূত সাহায্য সহযোগিতা করেছিলেন। আর মানসিংহ কিন্তু অনেকটা কম যায়নি। তিনি যখন দেখলেন বলিহারের রাজা তাকে সমাদর করছেন, তখন 330টি দিঘি খনন করেছিলেন তার সেনাবাহিনী দিয়ে এবং স্থানীয় জনগণকে নিয়ে। যেই দিঘির কিছু কিছু অংশ আজও আমরা দেখতে পাই। তবে তিনি কিন্তু শুধু এই অঞ্চলেই দিঘি খনন করেননি, একেবারে বলতে গেলে উত্তরবঙ্গের সব জায়গায় দিঘি খনন করেছিলেন এখানকার লোকাল মানুষজনের পানির সমস্যা নিরসনের জন্য। আর আজ অবধি সেই দিঘিগুলো রয়েছে এবং তা দিয়ে জনগণ কিন্তু তাদের পানির সংকট দূরীভূত করেছে। মূলত এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। পরবর্তীতে তার বংশধরেরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু এখানে অনেক বড় বড় স্থাপনা, স্কুল, কলেজ ইত্যাদি তৈরি করেছিলেন। বর্তমানে তার কিছু অংশ অবশিষ্ট রয়েছে, আর বেশিরভাগ অংশই কিন্তু যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংস হয়ে গিয়েছে। বলিয়ার রাজবাড়ির যেসব রাজা ছিলেন তারা সকলেই কিন্তু উচ্চ শিক্ষিত ছিলেন। এর মধ্যে বিখ্যাত ছিলেন রায় বাহাদুর। তিনি তৎকালীন সময় ব্রিটেনে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করেছিলেন এবং তিনি এই এলাকার প্রভূত উন্নয়ন সাধন করেছিলেন। এক সময় অনেক শান শওকতে ভরা ছিল এই জমিদার বাড়ি, কিন্তু সব কিছুরই একটা শেষ রয়েছে। জমিদারি প্রথা 47-এর দেশ বিভাগের পরে কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল। আর তখন এখানকার যেসব জমিদার ছিলেন তারা কিন্তু সবাই অনেকটা বন্দি কারাগারের মতো ভারতে চলে গিয়েছিলেন। তারপর থেকে এই রাজবাড়িটা এরকমের অবহেলিতই পড়ে রয়েছিল, অনেকটা আমি যেমন কারাগারে বন্দি রয়েছি ঠিক সেরকমই। এখানকার যত আসবাবপত্র ছিল, দরজা জানালা ছিল, মূল্যবান জিনিসপত্র ছিল, সব কিছু কিন্তু চুরি হয়ে গিয়েছিল। এবং বর্তমানে এই সঙ্গীন দশা দেখে আপনারা বুঝতে পারছেন যে কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। নেই কোনো জৌলস, নেই কোনো সম্পদ, শুধু পড়ে রয়েছে একটা কঙ্কাল। আর এভাবেই জমিদার বংশের ইতিকথা টানা হয়েছে। বন্ধুরা, এবার চলুন এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় পার্ট, এখানকার বিখ্যাত রাজরাজেশ্বরী মন্দিরটা ঘুরে দেখি। একসময় এই মন্দিরটা খুবই বিখ্যাত ছিল এবং
রাজেশ্বরী মন্দিরের মধ্যে সবচেয়ে বড় একটা মন্দির ছিল এটা, এবং এটা দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর তীর্থযাত্রী এখানে আসতো এবং এখানে অবস্থান করত, এখানে তাদের পূজা অর্চনা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। আজও কিন্তু সেই কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই মন্দিরটি। কিছুটা সংস্কার করা হয়েছে বর্তমান সময়ের হিন্দুদের পূজা অর্চনার জন্য। এখানে কিন্তু যথেষ্ট এক্সটেন্ডেড জায়গা রয়েছে। এগুলো কিন্তু এই বিগত 5-10 বছর আগেও ছিল না, সরকারের তরফ থেকে এগুলো কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে। এখানে হিন্দুদের কি কি অনুষ্ঠানাদি বাৎসরিকভাবে পালন করা হয়? ভালো একটা প্রশ্ন করছেন। আসলে পুরাতন রাজবাড়ি মন্দির রাজা খুব যত্ন সহকারে কিছু কিছু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেমন রাজরাজেশ্বরী দুর্গা মন্দির, জোড়া শিব মন্দির, তার পাশে আছে কৃষ্ণকালী মন্দির। এই মন্দিরের পাশাপাশি আমরা সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়েরা এই কলিযুগের শেষ গৌরাঙ্গ মহাপ্রভুর যে মন্দির, সে রাধা গোবিন্দ মন্দিরের পাশে যে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছে। এখানে 5 দিন ব্যাপী মহা নীলাকীর্তন হয়, প্রচুর ভক্তবৃন্দরা এখানে আর পূর্ণ মিলন হয়। তার পাশাপাশি আমাদের শারদীয় দুর্গা পূজা হয়, রথযাত্রা অনুষ্ঠান হয়। যাবতীয় সনাতন ধর্মের যে সমস্ত পূজা পার্বণ আমরা এই হিন্দু সম্প্রদায়, এই গ্রামে প্রায় 2000 মতো হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, আমরা পূর্ণাঙ্গ একটা ভালো উৎসব আনন্দ পালন করা হয়। এই পূজা উপলক্ষে কি এখানে মেলার আয়োজন হয়? হ্যাঁ, অবশ্যই মেলা হয়। 5 দিনের মধ্যে থেকে ব্যাপক লোকজন হয়। আপনার হলো যে দোল পূর্ণিমার পঞ্চম দোল থেকে এখানে অধিবাস হয় প্রতি বছর। আর নওগাঁ জেলার যদি কোনো ব্যক্তি যদি এই রাজবাড়ি আসেন, তাহলে অবশ্যই জানেন আপনারা, এখানে আমরা অনেক দিন যাবত আসি এবং এটার সেবা যত্ন কাজে নিয়োজিত আছি। যদি কখনো মনে হয় এখানে আসেন, তাহলে আমরা সবসময় আসি। আপনারা একটু হলো কাইন্ডলি বলবেন যে আমরা অন্য জায়গাতে বেড়াতে এসেছি, আপনাদের যতটুকু সহযোগিতা করার আমরা আপনাদের জন্য করব। আচ্ছা, এইটা তো সেই পুরনো মন্দির না? হ্যাঁ, এই মন্দিরটা দীর্ঘ 74 বছরের ধ্বংসাবশেষ পড়েছিল। 2007 সালে কয়েকজন লোক নিয়ে আমরা এই ভাঙা মন্দিরটাকে সংস্কারের আওতায় নিয়ে আসি। এই হলো মূলত রাজরাজেশ্বরী মন্দির। চারিদিকে পুরোটাই দেবালয়। এখানে জগন্নাথ মন্দির, মনসা মন্দির, ত্রিনাথ মন্দির, গণেশ মন্দির সবই এই মন্দিরের মধ্যে বিরাজমান রয়েছে। রাজরাজেশ্বরী মন্দির মূলত এটা একটা পুরো দেবালয় মন্দির। আচ্ছা আচ্ছা, সমস্ত দেবতা আপনাদের বিশ্বাস অনুযায়ী যত দেবতা রয়েছে হ্যাঁ, সবার সবই এগুলো মূর্তি এখানে মূর্তি রয়েছে নাকি? রয়েছে। আচ্ছা, মূর্তিগুলো একটু দেখান তো। মূর্তিগুলা মোটামুটি আপনার সবই তো আপনার আগে চুরি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ওই যে আর দেশ যখন হ্যাঁ, বিভাগ হয়েছিল ওই সময় চুরি হয়ে যায়। দরজা জানালা থেকে যাবতীয় মেজর ইট পর্যন্ত উঠায় নিয়ে যায়। পুরোটাই ধ্বংস অবশেষ পড়েছিল। মূলত মন্দির হিসাবে আপনার মন্দিরের ইটগুলো আছে, এটারও ধরেন আপনার 30% ইট মানুষ খুলে নিয়ে চলে গেছিল। আচ্ছা, এখন ওই ধরেন যতটুকু আছে এতটুকুটাই মন্দিরের সৌন্দর্য বলতে ইট। বিগ্রহ এখনো সেভাবে প্রতিষ্ঠা করা হয়নি, তবে পূজার সময় আমরা যেভাবে পারি একটু একটু করে মন্দিরে দেবতা প্রতিষ্ঠা করে পূজা করে এখন বর্তমানে মন্দিরটা ধরে রাখা হয়। আগের যে মূর্তি ছিল এগুলো স্থাপন করার কোনো প্রক্রিয়া বা কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? আসলে মেন তো হলো যে অর্থ সংকট। অর্থ যদি পাওয়া যায় তাহলে বিগ্রহ দেবতা এবং আরো অন্যান্য যেগুলোর কাঠামো আসলে করা সম্ভব হবে। মূলত এই মন্দিরটা আপনাদের হলো ভিক্ষার উপর মন্দিরটা চলে। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছি। বিল্ডিং না হয় পরবর্তীতে এখন সরকার গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, এগুলা বিল্ডিংটা হয়তো সংস্কার করবে এই আশাটাই। কিন্তু তারপরে যে পূজা অর্চনা পূজার যেগুলো কাজ সেগুলো তো আর গভর্নমেন্ট করবে না, ওগুলো আমাদের করতে হবে। এবং আমাদের করতে গেলে আমরা তো আর কেউ ব্যক্তিগতভাবে দিবে না, কেউ সহযোগিতার মাধ্যমে আস্তে আস্তে সবগুলো এখানে যা কিছু দেখতেন সবই হলো যে মানুষের সহযোগিতাই। বন্ধুরা এখানে কিন্তু দেখেন নতুন করে কিছু এই যে মূর্তি স্থাপন করা হয়েছে, এবং এখানে কিন্তু স্থানীয় হিন্দু যারা রয়েছে এবং বিভিন্ন উৎসবের সময় তারা কিন্তু তাদের পূজা অর্চনা পালন করে থাকে, এবং পূজার সমস্ত সরঞ্জাম কিন্তু এখানে রাখা রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের স্ট্রাকচার কিন্তু এখনো বিদ্যমান রয়েছে, কিছুটা সংস্কার করা হয়েছে। আর ইটগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এগুলো যে পুরনো আমলের সেই ছোট ছোট ইট। দেখেন একদম সরু সাইজের ইট, সেই আমলে কিন্তু কোনো বড় সাইজের ইট ছিল না, ছোট ছোট ইটই ছিল। আর এক একটা প্রকোষ্ঠে কিন্তু এক একটা দেব দেবীর মূর্তি ছিল। বর্তমানে এগুলো সবই কিন্তু বিলীন হয়ে গিয়েছে, কক্ষগুলো খালি পড়ে রয়েছে। আবার এইদিকে মানুষজনের রান্নাঘর ছিল, এই যে টিউবওয়েল ছিল, তার পাশাপাশি প্রতিটা কক্ষে কিন্তু আলাদা আলাদা পূজা অর্চনার ব্যবস্থা করা ছিল, এবং বেদি ছিল, বেদিতে আলাদা আলাদা মূর্তি ছিল। বর্তমানে বেদিগুলো খালি, তবে নতুনভাবে কিন্তু কিছুটা করা হয়েছে। এখানে কিন্তু বাইরের কারুকাজ খুবই চমৎকার, দেয়ালের কারুকাজ বিশেষ করে আজও সেই আদি আমলের কারুকাজ কিন্তু অবশিষ্ট রয়েছে, এবং খুবই নিপুণ হাতে এগুলো কিন্তু সব তৈরি করা হয়েছে, যেটা এখানে যারা দর্শনার্থী আসে তাদের মনকে মুগ্ধ করে।
আসলে এই বেদিটা কেন করা হয়েছে? আসলে এটা বেদি ছিল না, এই যে আমি যে জায়গাটা দাঁড়াই আছি এটা এক মানুষের মতো নিচা ছিল। আচ্ছা, কথা বুঝতে পারছেন? এই উপরে যেগুলো জিনিস যেগুলো দোতলা ছিল সেটা ভেঙে যাওয়ার পর এই জায়গাটা আমরা পরবর্তীতে এটাকে উঁচা করা হয়েছে। আর এখানে মন্দিরে যে পূজার সময় যে কীর্তন করা হয় তার জন্য এখানে বসার জন্য একটা বেদি তৈরি করা হয়। এখানে সবাই বসে কীর্তন করা হয় মন্দিরে পূজা পার্বণের জন্য। হ্যাঁ, কীর্তন মানে তো গান বাজনা করা, হ্যাঁ, তাই না? গান বাজা ধর্মীয় যে কীর্তনগুলোর জন্য এখানে বসে আমাদের কীর্তন পালন করা হয়। যেমনটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত। এদিক দিয়ে মন্দিরের উপরের অংশে ওঠা যেত, আর এই পুরোটা কিন্তু ছাদ ছিল। বর্তমানে এগুলো কিন্তু ভেঙে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত বলতে পারেন। তবে মন্দিরের ভেতরের পরিবেশ খুবই চমৎকার। আর মাঝখানে দেখেন একটা তুলসী গাছ রয়েছে। সাধারণত হিন্দুরা কিন্তু তুলসী পূজা করে, এবং তারই প্রতীক হিসাবে এই তুলসী পূজা করার জন্য একটা তুলসী গাছ কিন্তু এখানে স্থাপন করে রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। আপনারা যারা আসবেন তারা কিন্তু খুব আরামে এই জায়গাগুলো ঘুরতে পারবেন। যদিও সম্রাট আওরঙ্গজেবের সময় এই জমিদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1823 সালে এসে এখানকার রাজা রাজেন্দ্রনাথ রাজেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই থেকে আজ অবধি কিন্তু এর সৌন্দর্য নিয়ে এই মন্দিরটি টিকে রয়েছে। মন্দিরের প্রতিটি দেয়াল কিন্তু চমৎকারভাবে কারুকাজ করা, জায়গায় জায়গায় মূর্তি রয়েছে। অনেকে এখানে এসে কিন্তু ফটো সেশন করে। পুরনো ভাঙাচোরার মধ্যেও আলাদা একটা জৌলস লুকিয়ে রয়েছে। সাধারণত এই পাশে যে মন্দিরটা রয়েছে এটা কিন্তু পূজা অর্চনা ছাড়া এই জায়গাটা বন্ধই করা থাকে হিন্দুদের পবিত্রতা রক্ষার জন্য। কিন্তু আমি বিশেষ অনুরোধ করে আপনাদেরকে দেখানোর জন্য এখন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেতরে যাচ্ছি। এখানে কিন্তু দুর্গা পূজা উপলক্ষে কিন্তু চমৎকার মূর্তি তৈরি করা হচ্ছে। মূলত এখানকার কারুকাজ কিন্তু খুবই চমৎকার। আর অনেক আগে কিন্তু এই নিচে এখন যেমন টাইলস করা দেখছেন, এরকম টাইলস ছিল না। এই জায়গায় কিন্তু সেই আদি আমলের স্ট্রাকচারটা ছিল। যতই ভেতরে যাবেন খুবই চমৎকার ডিজাইন দেখতে পাবেন। প্রতিটা কারুকাজ খুবই মনোমুগ্ধকর, আপনার মাথা ঘুরিয়ে যাবে। আর মন্দিরের এই প্রান্তে কিন্তু একটা বড় ভবন রয়েছে, দোতলা ভবন। আর এখানে একটা রথ বানানো রয়েছে। এখনো কিন্তু রথের মেলার সময় এই আধুনিক আমলের রথটা চালানো হয়। সুতরাং বন্ধুরা, বলিয়ার রাজবাড়ি এবং এই রাজরাজেশ্বরী মন্দির থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে নওগাঁ জেলার অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।